আজকের সাউথ এশিয়া বাংলা বৈঠকে করোনা কালে জনস্বাস্থ্য পরিস্থিতি, বিশেষত যারা অধিকার বঞ্চিত মানুষ, তাদের যে বাস্তবতা সেটা সম্পর্কে আজকে আমরা খুব স্পষ্ট ধারণা পেতে চেষ্টা করব ডক্টর শামীম তালুকদারের কাছ থেকে। শামীম তালুকদার সিইও, এমিনেন্স বাংলাদেশ। এটি একটি জনস্বাস্থ্য গবেষণা ও উন্নয়ন সংস্থা। প্রায় 3টি দশক ধরে উনি কাজ করছেন অধিকার বঞ্চিত মানুষদের নিয়ে। আমরা সাধারণত যারা ট্রেনের জানালা দিয়ে দারিদ্র দেখি, তাদের চেয়ে অনেক বেশি নিবিড় পর্যবেক্ষণ ডক্টর শামীমের রয়েছে, কেননা উনি পায়ে হেঁটে দরিদ্র এলাকাগুলোতে গিয়ে, বস্তিতে গিয়ে জনস্বাস্থ্য বিষয়ে কাজ করেছেন। ডক্টর শামীম তালুকদার, আপনাকে স্বাগত জানাচ্ছি। এই করোনা কালে আমরা বাংলাদেশের অধিকার বঞ্চিতদের যে জনস্বাস্থ্য সেবা পরিস্থিতি, সেটা সম্পর্কে আপনার মূল্যায়ন দিয়ে যদি শুরু করেন। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। এবং আপনার প্রশ্নের জায়গায় কিন্তু আমি দেখছি যে আপনি যে প্রশ্নটা করেছেন তার মধ্যে দুটোটা নিহিত রয়েছে। যেমন আপনি বললেন যে গরিব, অধিকার বঞ্চিত বস্তির মানুষ, দেখেন তাদের নামের সাথে কিন্তু তাদের স্বাস্থ্য ব্যবস্থাটা কি সেটা একেবারে অঙ্গাঙ্গিক ভাবে জড়িত আছে। তারা গরিব, তারা অধিকার বঞ্চিত এবং বস্তির মানুষ, এবং তাদের স্বাস্থ্য অবস্থাটা এই করোনার সময় কিন্তু অধিকার বঞ্চিতই আছে। আপনার তাকান, যদি দেখেন যে আমাদের যে হাসপাতালগুলো আছে এখন করোনা চিকিৎসা দেওয়া হচ্ছে, সেই হাসপাতালগুলোর যে ক্যাপাসিটি আছে, এবং বাংলাদেশের মানুষেরই গত সপ্তাহে আপনি তাকান যে কারা কারা ইনফেক্টেড হচ্ছে, সেই মানুষগুলোর দিকে আমরা তাকাই। এবং যদি গতকালকে আপনারা জানেন যে চট্টগ্রামের আলম সাহেবের এক ভাই উনি মারা গিয়েছেন, তার মাগফিরাত কামনা করে, কিন্তু তার চিকিৎসার জন্য কিন্তু তার ছোট ভাইয়ের ভেন্টিলেটর বা ফুলে কিন্তু তাকে দিতে হয়েছে। এটা বাংলাদেশের সর্বোচ্চ ধনী একজন মানুষের স্বাস্থ্য সেবার অবস্থা। আর গরিব অধিকার বঞ্চিতরা গরিব অধিকার বঞ্চিতই আছে। তারা স্বাস্থ্য ব্যবস্থায় এই করোনার সময়ে ভেন্টিলেটর বা আপনার আইসিইউ পাবে, এটা তাদের আশা করাটা কিন্তু উচিত হবে। তাদের বুঝতে হবে যে তারা আসলে অধিকার বঞ্চিত, তাহলে সেহেতু তাদেরকে এরকম ভাবে চিন্তা করা উচিত যে তার ঘরে থেকে চিকিৎসার যতটুকু পায় ততটুকু পেয়ে তাদের সন্তুষ্ট থাকা উচিত। এই অবস্থাটার মধ্যে আমি বলবো যে এটা কিন্তু বাস্তবতা, এটার বাইরে কিন্তু কিছু নেই। এই বাস্তবতাটাকে খেয়াল রেখে আমার মনে হয় যে গরিবদের জন্য, অধিকার বঞ্চিতদের জন্য ঘরে রেখে কিভাবে চিকিৎসাটা দেওয়া যায় তার একটা ব্যবস্থা যদি আমরা করতে পারি। আমি ব্যক্তিগতভাবে এই গরিব মানুষের অধিকারের জন্য তাদের এই করোনার মধ্যে চিকিৎসার ব্যবস্থাগুলো, এই মূল কথাগুলো থেকে এখন যে কথাটি বলছি যে ঘরে বা কমিউনিটিতে কিভাবে সার্ভিস দেওয়া যায়। আজকে বস্তিতে যদি মানুষগুলি যদি করোনা এফেক্টেড হয়, আর কিন্তু রিক্সা করে বা ট্রান্সপোর্ট হসপিটালে যাওয়া তার পক্ষে সম্ভব না। টাকা যেহেতু আমি সরকারের কাছে একটা দাবি করতেছি এবং দাবি করতে চাই এবং এই ব্যবস্থা করতেই হবে, সেটা হলো এই গরিব মানুষদের স্বাস্থ্য ব্যবস্থা তাদের ঘরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা। এইটাই এই পাত্রটা কিন্তু আমরা আমাদের স্বাস্থ্য ব্যবস্থাটাকে এখন সাজানো উচিত বলে আমি মনে করি। ডক্টর শামীম তালুকদার, এখন আমরা যেটা বুঝতে পারছি তা হচ্ছে যে এই সময়টা তো দীর্ঘায়িত হচ্ছে, কোনো না কোনোভাবে আমরা করোনার খপ্পরে পড়ে রয়েছি। সেক্ষেত্রে চিকিৎসকরাই সম্মুখ যোদ্ধা, তারাই মানুষের পাশে থাকতে হচ্ছে তাদেরকে। এই চিকিৎসকদের যে পোশাক বা অন্যান্য মেডিকেল সামগ্রী দরকার, সেগুলোর বেশ ঘাটতি রয়েছে, এবং
এই জায়গাটিতে খুব একটা নজর বোধহয় আমরা দেখিনি। এমনকি চিকিৎসকদেরকে যে মাস্ক দেওয়া হয়েছে তার মানও ভালো নয়। এটা তো খুব বিপজ্জনক কথা। এই জায়গাটিতে আপনি যা দেখছেন এবং আপনার যা পরামর্শ যদি একটু বলেন। আপনি চিকিৎসকদের করোনা থেকে প্রিভেনশনের জন্য যে সরঞ্জামাদি দরকার বা আমরা যেটাকে পিপিই বলি, সেগুলোর মান নিয়ে অনেক প্রশ্ন উঠেছে, অনেক কথা আমরা বলেছি, সেগুলোর ঘাটতি নিয়ে আমরা কথা বলেছি। আপনারা সবাই জানেন, পত্র পত্রিকায় সব জায়গায় এসেছে এগুলোর মান নিয়ে। এখানে দেখুন, আমরা বলছি যে N95 মাস্ক দেওয়ার কথা ছিল, এটা N95 মাস্ক দেওয়া হয়নি। অন্য দেশীয় তৈরি কম মানের একটি মাস্ক দেওয়া হয়েছে। এখন এই যে আমরা বলছি যে কম মানের একটা দেশীয় মাস্ক দেওয়া হয়েছে, সেটি কম মানটা আপনি কিভাবে নির্ধারণ করবেন? আপনি জানেন কিনা যে আমাদের দেশে এই মাস্ক বা পিপি এইগুলো যে কাপড় ব্যবহার করা হয় সেগুলোর কোয়ালিটি কেমন, এগুলো মেজারমেন্টের বিষয়টা কিন্তু আমরা কাজ শুরু করেছি গত মাসে। তাহলে তার আগে যে পিপি এসেছে সেগুলো তো আমরা মেজারই করি। এখন যদি যারা এই পিপি গুলো নিয়েছে তারা যদি বলে যে সেই পিপি তো সেই মানের ছিল, তার আগে তো আমাদের মান নির্ধারণের কোনো পদ্ধতি ছিল না, আমরা তো সেগুলো কোনো টেস্ট কখনো করিনি, সেগুলি কিন্তু অনেক ভালো মানের ছিল, এই কথাটা যদি তারা এখন বলে তাহলে আপনি বিজ্ঞানগত ভিত্তিক ভাবে কিন্তু আপনি সেটা প্রমাণ করতে পারবেন। সে তো আমাদের ঘাটতিটা কিন্তু অনেক জায়গায় আছে। আমরা জানি যে মান খারাপ ছিল, সেগুলোই ছিল, কিন্তু মান পরীক্ষার যে একটা ব্যবস্থা থাকার কথা পিপি গুলো, সেই ব্যবস্থাটা কিন্তু আমরা আগে শুরু করি। এখন যেটা করা হচ্ছে সেটা কতক্ষণ কার্যকরী সেটা কিন্তু আমাদের সঠিকভাবে দেখা উচিত। এখনো যে সমস্ত পিপি নেওয়া হচ্ছে সেগুলো আমি মনে করি সায়েন্টিফিক বিজ্ঞানগতভাবে সেই মানটা নিয়ন্ত্রণ করে ডিজি ড্রাগসের উচিত হলো সেই মান সম্পন্ন পিপি গুলো তাদের কাছ থেকে ছাড় করতে দেয়া। এটা যতক্ষণ না হবে আমরা আসলে কোনো ভালো পিপি পাবো। এখন আরেকটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে যে আমরা পিপি যেগুলো দিচ্ছি, নতুন যারা ডাক্তার একেবারে সম্মুখ যোদ্ধা যারা, তারা কিন্তু পিপি গুলো ব্যবহার করছে। তাদের আমার মনে হয়েছে যে তাদের ঘাটতি আছে, কিভাবে ব্যবহার করতে হয়, কিভাবে খুলতে হয়। আপনি পত্র পত্রিকায় দেখবেন যে পিপি খুলে রেখে হসপিটালে বা কোথাও এমন ভাবে এগুলো খুলে রাখা হয়েছে, সেগুলো সঠিক পদ্ধতিতে যে বায়োহ্যাজার্ড সিস্টেমটাকে মাথায় রেখে আমরা যেগুলো সঠিক ব্যবস্থাপনা করব সেগুলো কিন্তু এখনো শুরু হয়নি। পত্র পত্রিকায় যে দু একটা আসছে সেটি কিন্তু ঢাকা শহরে। আপনি যদি ঢাকা শহরের বাইরে যান, সারা দেশে তো এখন ছড়িয়ে পড়েছে, এটা সারা দেশে বিভিন্ন জায়গায় সেবা দেওয়া হচ্ছে, সেই জায়গাটার মান কি এটা কিন্তু আমরা জানি না। এখন আমরা যেটা জানি না আমরা বলতেই পারি সেখানকার মান অনেক ভালো। ঢাকায় সেমন একটা ভালো না, কারণ এখানে অনেক চাপ, কিন্তু ঢাকার বাইরে যদি আপনি দিনাজপুর যান, রংপুর যান, অমুক জায়গায় যান, সেখানে কিন্তু অনেক ভালো আছে। তারা যদি এটা বলে তাহলে আমাদের কিন্তু সেটা মেনে নিতে হবে, কারণ আমরা তো জানি না সেখানে কি হচ্ছে। এই না জানা থেকে, তথ্য না জানা থেকে একটা কিন্তু বড় সমস্যা যেগুলো আছে সেগুলো অন্ধকারেই থেকে যাচ্ছে। এই অন্ধকার থেকে আমাদের বের হয়ে আসতে হবে বলে আমি মনে করি। এক দশকেরও বেশি সময় ধরে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়িত হচ্ছে এবং ডিজিটালাইজেশন হয়েছে নানা ক্ষেত্রে। আমরা প্রত্যাশা করেছিলাম যে তথ্য ব্যাংক থাকবে, স্বাস্থ্য তথ্য ব্যাংকটি এই মুহূর্তে প্রস্তুত থাকার কথা ছিল, যেখানে 64টি জেলায় প্রতিটি উপজেলায় যে স্বাস্থ্য ব্যবস্থা রয়েছে সে সম্পর্কে এমন তথ্য থাকবে যাতে একটা স্পষ্ট চিত্র ঢাকায় বসে পাওয়া যায়, এবং তাহলে কিন্তু খুব সহজেই এই কাজটা করা যেত। এখন সে সমস্যা তো রয়েছেই, কিন্তু যেটা দেখার বিষয় সেটা হচ্ছে, আপনার মনে আছে যে 1918 যে স্প্যানিশ ফ্লু হয়েছিল, 3 বছরে ইউরোপের মানুষ অসংখ্য মৃত্যু দেখে
বুঝে গিয়েছিল যে তাদের থার্ড সেক্টর কোনটি তাদের জীবন বাঁচাতে পারে, এবং ওই সময়টিকে কেন্দ্র করেই ইউরোপের স্বাস্থ্য ব্যবস্থাটি সংস্কার হয়েছিল। এই প্রসঙ্গে আপনার কিছু অভিমত জানতে চাই যে এই যে আমরা করোনার সময় এসে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাকে যেভাবে পেলাম, সেখান থেকে যে সংস্কারের তাগিদ আপনি অনুভব করছেন। আপনি যদি করোনার আগে বাংলাদেশের অ্যাচিভমেন্ট লাস্ট 30 বছরের অ্যাচিভমেন্টের দিকে তাকান, তাহলে কিন্তু সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট হলো স্বাস্থ্য ক্ষেত্র। আপনি দেখেন যে বাংলাদেশ যখন আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে, ম্যাক্সিমাম আন্তর্জাতিক পুরস্কার কিন্তু স্বাস্থ্য ক্ষেত্রে আমরা পেয়েছি। আর আপনি যে বললেন যে ডিজিটালাইজেশনের ক্ষেত্রে আমরা গত 5 বছরে কয়েকটি পুরস্কার পেয়েছি। করোনা আসার পরে আমরা দেখতে পাচ্ছি যে স্বাস্থ্য ব্যবস্থাটার কি ভঙ্গুর অবস্থা। এখন এই জিনিসটা কিন্তু বোঝার বিষয় আছে, আমরা যে পুরস্কারগুলো পেয়েছি সেই পুরস্কারগুলো পেয়েছি কিন্তু মূলত পাবলিক হেলথ সেক্টর থেকে, নট দ্য হেলথ ক্লিনিক্যাল হেলথ সার্ভিসেস। সো পাবলিক হেলথ অ্যাচিভমেন্টের জন্য আমরা ম্যাটারনাল মোর্টালিটি রেট কমাতে পেরেছি, আমরা চাইল্ড হেলথ রেট কমাতে পেরেছি, চাইল্ড মোর্টালিটি রেটটা কমাতে পেরেছি, আমরা আরো বেশ কিছু ক্ষেত্রে আমরা অ্যাচিভমেন্ট করতে পেরেছি। কিন্তু করোনাটা আসলে এক্সপোজ করলো যে আমাদের ক্লিনিক্যাল সার্ভিসের ক্ষেত্রে আমাদের কত দুর্বলতা আছে। আমি শুধু করোনার কথা বলবো না, আপনি যদি কিছুদিন আগে ডেঙ্গুর তাকান, দেখবেন সেই ডেঙ্গুকেও কিন্তু আমরা খুব বেশি ভালোভাবে ম্যানেজ করতে পারি। ইভেন প্রিভেনশন ফর ক্লিনিক্যাল সার্ভিসের ক্ষেত্রে আমরা সেইভাবে ম্যানেজ করতে পারি। আমার স্বাস্থ্য ব্যবস্থাতে এই জায়গাটায় রাখতে হবে, আমরা প্রায় 70% অফ দ্য পকেট এক্সপেন্ডিচার করি আমাদের স্বাস্থ্য খাতে ব্যাগটা। এই আউট অফ দ্য পকেট এক্সপেন্ডিচার যেটা আমরা করি, 70% হওয়ার কারণ হলো যে আমরা প্রাইভেট সেক্টরে কিন্তু খরচটা আমাদের পকেট থেকে প্রাইভেট সেক্টরকে আমরা টাকা দিয়ে দিই, এবং প্রাইভেট সেক্টর ভালোভাবে ব্যবসা করে বেশ ভালো ক্লিনিক, হসপিটাল, মেডিকেল কলেজ, অনেক নেতা বা অনেক বড় মানুষ যারা এই দেশকে পরিচালনা করেন, তারা কিন্তু অনেকেই এই বিজনেসের সাথে তারা যুক্ত আছে। মেডিকেল কলেজ করেছেন, তারা ক্লিনিক করেছেন, তারা ব্যবসা। কিন্তু এই রিয়েল চ্যাপ্টারটা যখন আসলো, তার কিন্তু আসলে প্রাইভেট কিন্তু আমরা সরকার থেকেই বলেন বা প্রাইভেট সেক্টর নিজেরাও কিন্তু এগিয়ে আসলো না যে মানুষকে জনগণের কাছে তাদের কমিটমেন্ট আছে, মানুষের জন্য সেবার কাজে যারা এই কমিটমেন্টের জায়গায় কিন্তু তারা আসতে পারল। এখন পর্যন্ত দেখেন কিন্তু সেবা করোনা রিপোর্ট তারা যাচ্ছে, তার মানে কি যে তারা ব্যবসাটা করতে চাচ্ছে, শুধু ব্যবসা করবে কিন্তু সেবার তারা সেভাবে এগিয়ে আসতেছে না, তাদের কমিটমেন্ট নাই। তো এই প্রাইভেট থেকে যদি সরকার ব্যবস্থাপনা নিয়ে আসতে পারে, তাদের সরকারের একটা কমিটমেন্ট যদি না, তাহলে কিন্তু ঠিক হবে। অন্যদিকে আমার এই সেক্টরে যে আছে একটু আমি বা আমাদের কান্ট্রিতে যেখানে পাবলিক সেক্টরে যে সমস্ত ডাক্তার কাজ করেন তারা বিগত কাজ করেন তো প্রাইভেট, তার মানে যে প্রাইভেট ক্লিনিক আছে সেইগুলো হসপিটালগুলো সেবা প্রদান করে পাবলিক হেলথ সেক্টরে যারা ডাক্তার আছে তারা। আবার প্রাইভেটে যে সমস্ত ডাক্তাররা চাকরি করে, যারা শুধুমাত্র প্রাইভেটে করে করে না, এটাও কিন্তু বিশাল বড় সংখ্যক একটা ডাক্তার। ডাক্তারদেরকে তাদের চাকরি করে দিলেন, তাদের সামান্য বেতন দিয়ে তাদেরকে আপনার কাজ করানো হয়, তাদেরকে কোনো সুযোগ সুবিধা দেওয়া হয় না। এই প্রাইভেট সেক্টর যারা ডাক্তার আছে, সে মূল বিষয়টা ডাক্তারদের কাছে প্রাইভেট তাদেরকে একটা হবে, চাহিদা তাদেরকে প্রয়োজন, সেই জিনিসগুলো প্রাইভেট সেক্টরকে অ্যাডজাস্ট করতে হবে, এবং প্রাইভেট সেক্টরের রেগুলেশনের মাধ্যমে ডাক্তারদের একটা পেশাগত তাদের অ্যাকাউন্ট সার্ভিস থাকতে হবে। এই জিনিসগুলো কিন্তু আমাদের দেশে এখনো নাই। এই জায়গাগুলো যদি আমরা ঠিক করি এবং পাবলিকে যারা তারা এটা আমার কাজ
করতে পারবে কিনা সেই দেশগুলি এক বড় সিদ্ধান্ত নেওয়ার বিষয়, এবং সেই সিদ্ধান্তটা এখনই আমাদের। আপনার যে লাস্ট পয়েন্ট ছিল ডিজিটালাইজেশন, আপনি জানেন যে আমাদের দেশ 2009 সালে সরকার আগ্রহ করে ডিজিটালাইজেশন করা শুরু করেছে, এবং স্বাস্থ্যক্ষেত্রে আমরা পুরস্কার করেছি। আমাদের কিন্তু সারা দেশে ক্লিনিক পর্যন্ত কম্পিউটার এবং ডিজিটালাইজেশন আছে। কিন্তু এখন যে ক্রাইসিস, সেই ক্রাইসিসে যদি আপনি তথ্য আনতে চান, সেই তথ্য আপনি গেলে কিন্তু তথ্য, আমরা কিন্তু ডিজিটাল সিস্টেমটা এখন কাজ করছে না। তার মানে কি ডিজিটাল আবিষ্কার আমরা করেছি, কিন্তু ডিজিটালটা ডিজিটাল আসলে হয়, ডিজিটালটা অ্যানালগ থেকে গেছে। মানে এখন এই সিস্টেমটা কাজ করাবে, সেটাকে আপনি কাজ করাতে সেই ডিজিটাল সিস্টেমকে কিভাবে ডিজিটালাইজ করতে হবে জায়গাটা আরো বেশি আমাদের ভেবে দেখা উচিত। এবং আমি মনে করি যে করোনার পরবর্তীতে বা এই করোনার সময় ইমিডিয়েটলি সার্ভিস আমাদেরকে নিয়ে আসা হবে। আমি জায়গাটা আপনাকে আমার একটা কথা বলি যে আমি চট্টগ্রাম হসপিটালে গিয়েছি, আমার মনে হয়েছে যে দুনিয়ার ডাক্তাররা অসংখ্য পরিশ্রম করছে, তারা ট্রিটমেন্ট দিচ্ছে, কিন্তু তাদের তো সিনিয়র ডাক্তারদের গাইডলাইন দরকার। যখন ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে তাকে কমিশনে রাখা দরকার। আমি মনে করি যে ইমিডিয়েটলি সব হসপিটালগুলোকে যেখানে কর্মচিকিৎসা সেই হসপিটালগুলোতে ক্যামেরা দিয়ে বা টেলিমেডিসিনের ব্যবস্থা করে সিনিয়র ডাক্তারদের সাথে কানেকশন করে সেই লোকগুলির অবজারভেশন, ইমিডিয়েট ট্রিটমেন্ট এবং অন্যান্য ব্যবস্থাগুলি ইমিডিয়েটলি করা উচিত। এই যদি না করি তাহলে অনেক অনেক দূরে থেকে এই সেবার মানটা প্রাপ্ত করা। আবার প্রথম যে আপনাকে আমি কথাটা বলেছিলাম যে বস্তিবাসীর সেবা কি হবে, বস্তিবাসীর সেবা যদি আমি ঘরে চাই তাহলে টেলিমেডিসিনটাকে কিন্তু ব্যবহার করতে পারি। মনে করুন যে একজন জুনিয়র ডাক্তার সরকার সে একটা টেলিমেডিসিন ওই বস্তিবাসীর লোকটার কাছে একটা দূরে বলতে আপনি সিনিয়র ডাক্তার বসেছেন, তার সেবাটা কিন্তু সরাসরি বস্তিবাসীর কাছে পৌঁছে দিতে পারবে। এখন সরকারের সিদ্ধান্ত নেওয়ার বিষয় যে আসলে কি আমি বস্তিবাসী গরিব বা যারা হসপিটালে যাচ্ছে আমি একটা কমিটি সার্ভিস দিতে চাই, যদি দিতে চাই আপনারা কথা বলছেন তাহলে সেই ডিজিটালাইজেশনকে ইমিডিয়েটলি স্বাস্থ্য টেলিমেডিসিনের সেবাটা এখনই ইমপ্লিমেন্ট করা বলে মনে করি। ডক্টর শামীম, আপনি যখন এই ডিজিটালাইজেশনের আলোচনাটি করছিলেন ওই মুহূর্তে দেখা গেল যে ইন্টারনেট সংযোগে যথেষ্ট গতি নেই, দুর্ভাগ্যজনক, তবুও কথাগুলো কিছুটা শোনা গেছে। আমরা মনে করি যে এই ব্যবস্থাটিকে আরো সিরিয়াসলি দেখা উচিত, যে এই মুহূর্তে এই করোনার সময় বিশেষ করে এই ডিজিটাল প্রবাহটি ভালো থাকা উচিত। আমি খুব ছোট্ট একটি প্রশ্ন দিয়ে আজকের আলোচনা শেষ করতে চাই, এবং আপনি যদি সেদিকে আলোকপাত করেন যে পৃথিবীর কোনো দেশে দেখিনি এখনো যে কোনো করোনার ওষুধ ব্যবহৃত হচ্ছে, সবই পরীক্ষাগারে রয়েছে, তার হিউম্যান ট্রায়াল হয়তো চলছে। আমরা পুরো পৃথিবীতে কেবলমাত্র বাংলাদেশে দেখলাম যে অত্যন্ত সাফল্যের সঙ্গে করোনার ওষুধ প্রচলন করা হচ্ছে। এই ব্যাপারটা কি, যে এই যে আরেকটি বিষয় আমাদের সামনে এসে দাঁড়ালো, এই প্রসঙ্গে যদি একটু আলোকপাত করেন আজকের আলোচনা। আপনি যে বিষয়টি বললেন এই বিষয়টি খুব ইন্টারেস্টিং। করোনায় আমাদের দেশে অনেক মানুষ এফেক্টেড হচ্ছে, কষ্টে আছে, মারা যাচ্ছে, এটা না, এটা কিন্তু অপোজিট সাইডটাও আছে। অপোজিট সাইড হলো যে এগুলো কিন্তু বেশ কিছু টাকা পয়সা ইনকাম করছে, হাতিয়ে নিচ্ছে টাকা। আজকে যদি আপনি আইভারমেকটিন যে ট্যাবলেটটির দাম 5 টাকা, সেটা আজকে কিনতে যান সেটির দাম হয়ে গেছে 15। আপনি সাধারণ অন্যান্য ডায়াবেটিক্স, হাইপারটেনশন, ইনসুলিন বলেন, হাইপারটেনশনের যে ড্রাগসগুলি আছে যেগুলোর হয়তো দাম ছিল হলো আপনার 12 টাকা, সেগুলি এখন 24 টাকা। ইনসুলিনের দাম যেটা হলো আপনার 1500 টাকা, সেটির যে দাম 1800, 1900, 2000 টাকা হয়ে গেছে। তোমরা কি যে অপোজিট সাইড যে বেশ কিছু মানুষ টাকা পয়সাও হাত নিচ্ছে মানুষের কাছে, এবং এই জায়গাটা জ্ঞানী মানুষরাও এই কাজগুলি করছে। জ্ঞানী মানুষরা বলতে আমি যেটা বলছি, আমাদের দেশে কিন্তু একটা রুলস আছে, এবং ডিজিটাল একটা রুলস আছে যে নতুন যদি কোনো ওষুধ আসে
সেই ওষুধটা আমাদের দেশের মানুষদের উপরে একটা ট্রায়াল করতে হবে। যদি নর্মাল ওষুধও আসে, একটা নতুন আবিষ্কার না হয়ে আগের আবিষ্কার করা, সেটাও কিন্তু আমার দেশের মানুষের এফিকেসিটা বা ইফেক্টিভনেসটা দেখে তারপরে বাজারজাত করতে হবে। কিন্তু আমাদের দেশে যেটা হচ্ছে, এই নতুন ড্রাগস যেগুলো এসেছে, যেগুলো এখনো আপনারা জানেন যে হাইড্রোক্সিক্লোরোকুইন, সবাই এটা খুবই কাজে লাগবে আপনার এই করোনা চিকিৎসার জন্য, এই কথাটা মোটামুটি প্রচার মাধ্যমে বিভিন্ন ভাবে আসার পরে সাধারণ মানুষ হাইড্রোক্সিক্লোরোকুইন মার্কেট থেকে শেষ করে দিল। শেষ হওয়ার পরে কিন্তু আমরা তখন আবার খবর পেলাম যে হাইড্রোক্সিক্লোরোকুইন করোনা চিকিৎসায় কোনো কাজ করে। এখন আপনার রেমডেসিভির বলে একটা ইনজেকশন এসেছে, যেটি জানেন যে আপনার আমেরিকার এফডিএ একটা ইন্টারভিউ একটা অ্যাপ্রুভাল দিয়েছে। অ্যাপ্রুভাল দেওয়ার দুদিন পরেই কিন্তু এই জায়গাটায় মার্কেটে সেটা চলে আসে, সেটা বিক্রি করা শুরু করেছে। আপনারা দেখবেন যে এই গত কয়েকদিন আগে আমাদের স্বাস্থ্যমন্ত্রীও সেটা উঠিয়ে দিলেন। আমার প্রশ্ন হলো, স্বাস্থ্যমন্ত্রী উনি কি জানেন না যে এরকম একটি ড্রাগস বাজারজাত করার আগে বা আমাদের যারা হসপিটাল, উনি বলছেন হসপিটালে যারা আছে তাদেরকে দেওয়া, কিন্তু এই হসপিটালে রোগীদের দিতে গেলেও আপনাকে একটা ক্লিনিক্যাল ট্রায়ালের মাধ্যমে দিতে হবে। তার মানে আমার হসপিটালে এখন 1000 রোগী আছে, আমি 1000 জনকে দিতে চাই, তাহলে সবাইকে আমার ক্লিনিক্যাল ট্রায়ালের মধ্যে নিয়ে এসে এই ওষুধ দেওয়ার ফলে তার কি ইফেক্ট হচ্ছে এটা ঠিকভাবে ডকুমেন্টেশন করে দেখে, এটা যদি ভালো হয় তারপরে আমি এটা অন্যান্যদের বা অন্যান্য সাধারণ মানুষকে এটা দিতে পারি। স্বাস্থ্যমন্ত্রী এটা জানেন না আমার ঠিক জানা নেই, তবে উনি তো হলেন আমাদের মন্ত্রী, আমাদের স্বাস্থ্য ক্ষেত্রে উনি সবচেয়ে বড় মানুষ, ওনার এটা জানা থাকারই কথা। প্রশ্নটা হলো যে সবাই যদি আমরা জানি তাহলে সেটা কেন হচ্ছে না, সেটা কিন্তু একটা বড় প্রশ্নটা থেকে যাচ্ছে। এই প্রশ্নটা আমি মন্ত্রী মহোদয় বা অন্য কাউকে করতে চাই না, আমি আসলে এই প্রশ্নটা পশ্চিমবাসীকে করতে চাই যে ওরা কি এটা জানে কি, তারা বোধহয় ঠিক জানে না আমার মনে হয়। আমি যে আরেকটা বিষয় আপনি দেখবেন যে আরেকটা ওষুধ নিয়ে আইবা পদ্ধতি নিয়ে আমাদের একজন প্রফেসর, উনি দেখেছেন যে এটার সাথে হাইড্রোক্সিক্লোরোকুইন 60 থেরাপি উনি দেখে দিয়েছেন, এটা ভালো হয়ে গেছে। এইটা নিয়ে এখন আপনি সবাই কিনে ফেলছেন। উনি কিন্তু প্রফেসর, উনি কিন্তু ওনার কিন্তু জানেন, অবশ্যই জানেন উনি, কারণ আমরা রেসপেক্টফুল ওনারা। উনি কিন্তু জানেন যে একটা ওষুধে অবজারভেশন করে আমি এটা মার্কেট, তাহলে এই যে মিডিয়া থেকে ওনারা বলছেন যে এটা কাজ করে, মিডিয়া থেকে সেই জন্য টেল দিস থিং ইন দিস ওয়ে, আপনি কিন্তু এটা বলতে পারেন না। আপনাকে ক্লিনিক্যাল ট্রায়াল করবেন, কোনো কোনো সার্টিফিকেট প্রোটোকলের মধ্যে দেখছেন, এসে এটা ডকুমেন্টেশন করে প্রপার ওয়েতে এটা রেজাল্টটা নিয়ে কিন্তু আপনাকে মিডিয়া আসতে হবে। আপনি সরাসরি মিডিয়াতে সেই কথাগুলো বলছেন, এটা কিন্তু ঠিক না। এবং খুব ইন্টারেস্টিংলি আপনি দেখবেন একটা ক্লিনিক্যাল আরেকটা ক্লিনিক্যাল ট্রায়াল চলছে, এই আপনার সেই ক্লিনিক্যাল ট্রায়ালে যারা যুক্ত আছে, হ্যাঁ, সেই যে সমস্ত প্রফেসর যুক্ত আছে সেই ট্রায়ালটা কিন্তু এখন শেষ হয়নি, বাংলাদেশে এই ট্রায়ালটা চলছে। তারাই কিন্তু সেই ট্রায়াল শেষ না করে কালকে তারা 28 তারিখে একটা সেমিনার করবে, এই ওষুধটাতে খুব ইফেক্টিভ, সেই সেমিনার করবে বলে তারা এখন ঘোষণা দিয়ে একটা মিডিয়াতে বিভিন্ন রকম তথ্যগুলো প্রচার করছেন। আমি মনে করি যে এই বড়ই অনেক, আমি আপনি শিক্ষিত হয়ে আমরা যারা জ্ঞানী মানুষ, আমরা সেগুলো জেনে বুঝে এই অন্যায় কাজগুলো করব। আমরা যদি এই অন্যায় কাজগুলো করি তখন কি আমরা রাজনীতিবিদদের দোষ দিই, আমরা এর দোষ দিই, ওর দোষ দিই, আমরা শিক্ষিত নামে এই মানুষগুলি যখন এই কাজগুলি করি তখন কি জাতির দোষ দিই, তাদেরকে কি দোষ দেওয়াটা মানায়? সেটা কিন্তু মানায় না। কিন্তু আপনারা মনে রাখবেন, ওই বস্তির লোকগুলো কিন্তু ঠিকই সব বোঝে, তারা মিটিমিটি সব সময় হাসে, কিন্তু একদিন তারা জেগে উঠবে, এটা মাথায় রাখতে হবে। আমার মনে হয় যে করোনা ইজ সামথিং, এদেরকে জাগিয়ে তুলবে, এটা আমার বিশ্বাস। এতক্ষণ আমরা শুনছিলাম জনস্বাস্থ্য গবেষণা ও উন্নয়ন সংস্থা এমিনেন্স বাংলাদেশের সিইও ডক্টর শামীম তালুকদারের কথা। ডক্টর শামীম, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, আর ধন্যবাদ আপনাদেরকে যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন।